গুলির তীব্র আওয়াজে কান ফেটে যাওয়ার জোগাড়। তবুও গুলি চলাচল বন্ধ হচ্ছে না। সময়টা এখন মধ্যরাত। বৃষ্টির বেগ ধীরে ধীরে বেড়ে চলছে। বৃষ্টির বেগ বাড়ার কারণে সব অস্পষ্ট দেখা যাচ্ছে। তাও হাত থেমে নেই রুদ্ধের। সে সামনে লাগাতার গুলি ছুড়ে দিচ্ছে। তাল মেলাচ্ছে তার বডিগার্ড সারাও। সব দিক দিয়ে পুলিশ ঘেরা। রুদ্ধ ক্রোধিত নয়নে অফিসারদের দিকে তাক করে এলোপাথারি গুলি করছে। অর্ধেকের মতো প্রায় অফিসার আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়েছে। হঠাৎ করে ট্রিগার থেকে আঙুল সরে যায় রুদ্ধের। পেছন থেকে কেউ তাকে জাপটে ধরে আছে। রুদ্ধ বুঝল তার বুক কেউ খামচে ধরে আছে। মাথা নিচু করে নিজের বুকের দিকে তাকাতেই দেখল ফর্সা দুটি হাত, মেয়েলি হাত। হাতটা দেখতে একদম বাচ্চাদের মতো। রুদ্ধ নিজের বুকে থাকা হাত জোড়া সরিয়ে পেছনে ফিরে তাকাতেই থমকে গেল। গোল গোল আঁখি চুকল পিটপিট করে তার দিকেই চেয়ে আছে। গোলাপি পাপড়ির ন্যায় চিকন ঠোঁট জোড়া। বৃষ্টির পানি ঠোঁটে মুক্তোর মতো লেগে থাকার কারণে সদ্য ফুটন্ত গোলাপ মনে হচ্ছে। লম্বাটে চেহারা। রুদ্ধ খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে লাগলো রমণীটিকে। মেয়েটির দুহাত তার হাতের মুঠোয় এখনো। মেয়েটি দুর্বল চোখে রুদ্ধর দিকে তাকিয়ে আস্তে আস্তে তার আঁখি পল্লব বন্ধ করতে লাগলো। সাথে সাথে নেতিয়ে পড়ল তার শরীর। মেয়েটিকে পড়ে যেতে দেখে রুদ্ধ মেয়েটিকে নিজের সাথে জাপটে ধরল। এখনও তার দৃষ্টি মেয়েটির থেকে সরেনি। আশেপাশে কি হচ্ছে তাও যেন হুঁশ নেই। হঠাৎ করে বুক দ্রুত গতিতে বিট করতে লাগলো। হাতে তীব্র ব্যথা অনুভব হতেই নিজের সম্বিত ফিরে পায় রুদ্ধ। ঢিলে হয়ে যায় হাতের বাঁধন। তবে মেয়েটিকে পড়তে দেয় না। ঘাড় ঘুরিয়ে হাতের দিকে তাকাতেই বুঝল হাতে গুলি লেগেছে। রক্তচক্ষু নিয়ে সামনে গুলি করা ব্যক্তির দিকে তাকাতেই ভয়ে সিটিয়ে গেল অফিসার। সাথে সাথে প্যান্টের পেছনে থাকা আরেকটি পিস্তল বের করে পরপর 3টে গুলি করল সে অফিসারের বুকে। মুহূর্তেই মাটিতে ঢলে পড়লেন তিনি। মেয়েটিকে বুকে জড়িয়ে আরও কয়েকজনকে গুলি করে রুদ্ধ। তারপর তার বডিগার্ডের দিকে তাকিয়ে বলল, 2 মিনিটের মধ্যে রাস্তা ফাঁকা করো, এক্ষুনি বের হব আমি। আর জলদি ডাক্তারকে কল করে রুদ্ধ ম্যানশনে আসতে বলো। গার্ড আশেপাশে তাকিয়ে মাথা নাড়ালো। ব্যস্ত ভঙ্গিতে গাড়ির কাছে গিয়ে দরজা খুলে দিল। রুদ্ধ পাঁজা খুলে মেয়েটিকে তুলে ফ্রন্ট সিটে বসিয়ে নিজে ড্রাইভিং সিটে বসে পড়ল। দুইজনে সিট বেল্ট বেঁধে গাড়ি স্টার্ট দিল। মেসেজ করে গার্ডদের সব সামলে নিতে বলল। ক্ষত হাত ব্যথা করছে। টনটন করে ক্রমশ ব্যথা বেড়েই চলেছে। রক্তও অনেক ঝরছে। রুদ্ধ তার পকেট চেক করে রুমাল তালাশ করলো। সেখানে না পেয়ে গাড়ির ড্রয়ারেও খুঁজলো, কিন্তু কোথাও পেল না। ঘাড় ঘুরিয়ে মেয়েটির দিকে তাকাতেই দেখলো তার গায়ে ওড়না জড়ানো। রুদ্ধ কয়েকবার ভাবলো ওড়নাটা কি নেবে কি না। অনেকবার ভাবার পর সিদ্ধান্ত নেওয়া শেষ হলে গাড়ি এক সাইডে চাপিয়ে রেখে ফট করে মেয়েটির বুক থেকে ওড়না সরিয়ে নিজের ক্ষত হওয়া হাতে টাইট করে বেঁধে নেয়। আর কোনো দিকে না তাকিয়ে সামনে চোখ রেখে ড্রাইভ করতে শুরু করে। গাড়ি থামে রুদ্ধ ম্যানশনের বাহিরে। রুদ্ধ গাড়ি থেকে নেমে আবারও অচেনা মেয়েটিকে কোলে তুলে নেয়। রুদ্ধের কোলে একটি মেয়েকে দেখে দারোয়ান হতভম্ব হয়ে রুদ্ধের দিকে তাকিয়ে থাকে। দারোয়ানকে গেট খুলতে না দেখে রুদ্ধ ধমকে উঠল। কি হলো, গেট খুলছেন না কেন? কেঁপে ওঠে দারোয়ান। নিজের জায়গা বদলি করে গেটের সামনে যায়। দরজা খুলে দিতেই রুদ্ধ বাড়ির ভেতরে প্রবেশ করে। ড্রয়িং রুমে আসতে ডাক্তারকে সোফায় বসে থাকতে দেখা যায়। চেহারায় ক্লান্তির ছাপ, সাথে কিছুটা ভয়েরও আভাস। ভয় এবং ক্লান্তির ছাপ কেটে গিয়ে চেহারা বিস্মিত ভাব চলে এলো। তা অবশ্য রুদ্ধের কোলে থাকা মেয়েটিকে দেখে। রুদ্ধ ডাক্তারের মনোভাব বুঝতে পারলেও কিছু বলল না। গম্ভীর স্বরে বলল, ডাকলে উপরে আসবেন। ডাক্তার ফ্যালফ্যাল নয়নে রুদ্ধর দিকে তাকিয়ে মাথা কাত করল। রুদ্ধ তাও উপেক্ষা করে চলে গেল ওপরে। নিজের রুমে গিয়ে বিছানায় যত্ন সহকারে শুয়ে দিল। গায়ের ওপর কালো রঙা চাদর বুক অব্দি ঢেকে দিয়ে লেডিস সার্ভেন্টকে ডেকে মেয়েটির ভেজা কাপড় চেঞ্জ করতে বলল। লেডিস সার্ভেন্ট আমতা আমতা করে বলতে লাগলো, স্যার কি ড্রেস পরাবো? ভাবনায় পড়ে গেল রুদ্ধ। বাড়িতে কোনো যুবতী মেয়ে থাকে না, তাহলে এই মেয়েকে কি ড্রেস পরাবে ভেবে পাচ্ছে না। হঠাৎ লেডি সার্ভেন্টের দিকে নজর যেতে বলল, আপনি আপাতত আপনার কোনো একটা ড্রেস পরিয়ে দিন, সকালের মধ্যেই ড্রেসের ব্যবস্থা করছি আমি। রুদ্ধ রুম থেকে বের হতেই লেডি সার্ভেন্ট নিজের করা বরাদ্দ রুমে গিয়ে একটা ড্রেস নিয়ে আসলো। বিছানায় থাকা মেয়েটির দিকে চোখ যেতেই একরাশ মুগ্ধতা তার মুখে ঘিরে ধরল। অনুরূপ সুন্দর মেয়েটি। লেডি সার্ভেন্ট অনেকক্ষণ মেয়েটির দিকে তাকিয়ে থেকে ড্রেস চেঞ্জ করে দিল। রুদ্ধ ডাক্তারকে ওপরে না ডেকে নিজেই নিচে চলে আসলো। ডাক্তারের বসা বিপরীত সোফায় বসে মুখ খিচে বলল, দ্রুত হাতের চিকিৎসা করুন আমার। মুহূর্তে ডাক্তারের কপাল ঘামে ভিজে উঠল।
বিরক্ত হলো রুদ্ধ। কপালে কয়েকটা ভাঁজ ফেলে বলল, আপনাকে আমি ভয় দেখাইনি, আর ভয় পাওয়ার মতো কিছু করিও নি, তাহলে এত ঘামার কারণ বুঝতে পারছি না। অ্যান্ড এখন অবশ্য এই লেম এক্সকিউজ দিবেন না যে গরমে ঘাম ঝরছে, কারণ পুরো বাড়িতে এসি লাগানো, তাই গরম লাগার কোনো চান্সই নেই। নাও ডু ইয়োর ওয়ার্ক। ডাক্তার বোকা হাসি দিয়ে বলল। হ্যাঁ হ্যাঁ, এখনই করছি। ডাক্তার হাত থেকে ওড়নাটা খুলে ফ্লোরে ফেলে দিল। পরনের কালো শার্টটাও খুলল। রক্ত আর পানিতে ভেজার ফলে ওড়না আর শার্টের অবস্থা এখন করুণ। রুদ্ধ এক দৃষ্টিতে তাকিয়ে আছে ফ্লোরে পড়ে থাকা ওড়নার দিকে। ডাক্তার রুদ্ধের দৃষ্টি অনুসরণ করে ওড়নার দিকে তাকিয়ে রুদ্ধের দিকে আর চোখে তাকালো। মনে অনেক প্রশ্ন জাগছে সেই মেয়েটিকে নিয়ে, তবে প্রশ্ন করার সাহস পাচ্ছে না। শান্তরুদ্ধ খেপে গেলে যে কতটা ভয়ঙ্কর হতে পারে তা উনি দেখেছেন, তাই ভুল করেও তিনি অতিরিক্ত কোনো কথা বলবেন না। আসলে তার বলতে ইচ্ছে হয় না, কিন্তু আজ খুব করে ইচ্ছে হচ্ছে রুদ্ধকে কয়েকটা প্রশ্ন করতে। রুদ্ধকে কোনো প্রশ্ন করতে পারবে না দেখে মনে মনে নিজের জন্যই দুঃখ প্রকাশ করলেন। গুলি বের করার সময় দাঁতে দাঁত চেপে বসেছিল রুদ্ধ। ব্যথাতুর জায়গাটা মনে হয় অবশ হয়ে আছে ব্যথায়। ডাক্তার ড্রেসিং করিয়ে কিছু ঔষধের নাম লিখে দিল। রুদ্ধের মুখে দিকে এক নজরে তাকিয়ে নিজের ব্যাগের জিনিসপত্র গোছাতে গোছাতে বলল, নিয়মিত ওষুধ খেলে ক্ষত জলদি সেরে যাবে। অনেক রক্ত লস হয়েছে, তাই আমি বলবো রক্ত শরীরে দিতে। বাকিটা তুমি যা ভালো মনে করো। রুদ্ধ চোখ বন্ধ রেখে সোফায় মাথা ঠেকিয়ে বলল। নো নিড। চশমার আড়ালে তীক্ষ্ণ চোখে রুদ্ধের দিকে তাকালো ডাক্তার। ছেলেটা কখনো তার সাথে সোজাভাবে কথা বলেনি। নিজের ব্যাগপত্র গোছানোর পর সোফা থেকে উঠে রুদ্ধের উদ্দেশ্যে বলল, আচ্ছা, আজ তাহলে উঠি। রুদ্ধ ডাক্তারের দিকে এক ভ্রু উঁচু করে বলল। আমি কি আপনাকে যেতে বলেছি? সরলতার সাথে ডাক্তার দুই পাশে মাথা নাড়ায়। রুদ্ধ সোফা থেকে দাঁড় হয়ে বাম হাত পকেটে ঢুকিয়ে বলে, আমার সাথে আসুন। সামনে হাঁটা ধরল রুদ্ধ। রুদ্ধকে অনুসরণ করে ডাক্তারও তার পিছু পিছু যাচ্ছে। নিজের রুমের কাছে গিয়ে দরজায় টোকা দিতে লেডি সার্ভেন্ট দরজা খুলে দেয়। রুদ্ধ গম্ভীর কণ্ঠে বলল, এত সময় লাগে ড্রেস চেঞ্জ করাতে? লেডি সার্ভেন্ট চিকন স্বরে বলল। সরি স্যার। সামনে থেকে সরে দাঁড়ালো লেডি সার্ভেন্ট। রুদ্ধ রুমে প্রবেশ করে বিছানায় থাকা মেয়েটির দিকে এক পলক তাকালো। মেয়েটিকে দেখিয়ে ডাক্তারকে বলল, ওর চিকিৎসা করুন, দেখুন কি হয়েছে। ডাক্তার এক ধ্যানে মেয়েটির দিকে তাকিয়ে আছে। মেয়ে নয়, যেন হুড়পড়ি। এই হুড়পড়ির সাথে রুদ্ধের কি সম্পর্ক হতে পারে জানার তীব্র ইচ্ছে জাগছে মনে। রুদ্ধ খেয়াল করলো ডাক্তার বিছানায় থাকা মেয়েটির দিকে প্রখর দৃষ্টি নিক্ষেপ করে তাকিয়ে আছে। মস্তিষ্কে রাগ হানা দিল রুদ্ধর। বাজখাই গলায় বলল, আপনাকে এখানে চিকিৎসা করানোর জন্য নিয়ে আসা হয়েছে। ট্রিট দ্য গার্ল। ডাক্তার আর কোনো কিছু না বলে মেয়েটিকে চিকিৎসা করতে লাগলো। হাতের কয়েক জায়গায় এবং কপালের এক সাইডে চোট লেগেছে। ক্ষত জায়গাগুলোতে ক্লিন করে ব্যান্ডেজ লাগিয়ে দিল। পায়ের কাছে চোখ যেতেই দেখলো পায়ের গোড়ালি ফুলে লাল হয়ে আছে। লালের সাথে সাথে কিছুটা নীল আভাও ধারণ করেছে। পা এদিক ওদিক নাড়িয়ে বুঝলো মচকে গিয়েছে। ব্যথা স্প্রে সেখানে লাগিয়ে বিছানা থেকে উঠে কাগজে আরও কিছু ওষুধের নাম লিখে রুদ্ধের সামনে ধরে বলল, অতিরিক্ত ভয়ের কারণে জ্ঞান হারিয়েছে, সকালের মধ্যেই জ্ঞান ফিরে আসবে। আর পাও মচকে গিয়েছে, এই ওষুধগুলো খাওয়ালে পা ব্যথা কমে যাবে। টাইম টু টাইম এইসব ওষুধ খাওয়াবেন, দুদিনের মধ্যেই ব্যথা কমে যাবে। রুদ্ধ জ্ঞানহীন মেয়েটির দিকে তাকিয়ে অন্যমনস্ক হয়ে বলল, আপনি এখন আসতে পারেন। ডাক্তারের সাথে সাথে লেডি সার্ভেন্টও রুম ত্যাগ করলো। রুদ্ধ আরও কিছুক্ষণ মেয়েটির দিকে তাকিয়ে থেকে কাপড় নিয়ে চলে গেল ওয়াশরুমে। ভেজা কাপড় এখনও চেঞ্জ করা হয়নি। ভেজা কাপড় পাল্টিয়ে শুকনো কাপড় পরে ড্রেসিং টেবিলের সামনে এসে মাথা মুছতে লাগলো রুদ্ধ। ড্রেসিং টেবিলের আয়না দিয়ে বিছানায় থাকা রমণীটির দিকে চোখ পড়তে বক্ষস্থলে শীতল স্রোত বয়ে গেল। রুদ্ধ দ্রুত চোখ সরিয়ে নিল বিছানা থেকে। কারোর কান্নার শব্দ কর্ণপাত হতেই ঘুম ভেঙে গেল রুদ্ধের। সামনে তাকিয়ে দেখলো অচেনা মেয়েটি খাটের এক কোণায় জড়সড় হয়ে হেঁচকি তুলে কান্না করছে। হঠাৎ মেয়েটির কান্নার কারণ বুঝতে পারছে না রুদ্ধ। সোফা ছেড়ে বিছানার কাছে এসে ভরাট কণ্ঠে মেয়েটির উদ্দেশ্যে বলল, কি হলো, এভাবে কান্না করছেন কেন? কান্না করার ফলে চোখ প্রায় বন্ধ হয়ে আছে তার। কান্নার গতি কমিয়ে দিয়ে চোখ খুলে সামনে থাকা পুরুষটিকে দেখে ঝাঁপিয়ে পড়ল তার বুকে। শব্দ করে কান্না করা অবস্থাতে বলে, ওরা ওরা আমায় মেরে ফেলবে, প্লিজ আমাকে বাঁচান। ওরা আমায় বাঁচতে দেবে না, আমি মরতে চাই না,
আমার বাবা মায়ের মতো তারা আমাকেও মেরে ফেলবে। অঝরে কাঁদতে লাগলো অচেনা রমণী। মেয়েটির কথা শুনে রুদ্ধের হাজারো প্রশ্ন আসছে মাথার মধ্যে, কিন্তু এখন পরিস্থিতি সামাল দেওয়ার জন্য প্রশ্ন করা একদমই বেমানান। সুযোগ বুঝে না হয় পরে প্রশ্ন করা যাবে, কিন্তু তার আগে এই মেয়েটিকে সামলাতে হবে। রুদ্ধ নিজের কাছ থেকে মেয়েটিকে ছাড়িয়ে রাশভারী গলায় বলল, ডোন্ট ওয়ারি, কিচ্ছু হবে না তোমার। যতক্ষণ পর্যন্ত তুমি আমার কাছে আছো একদমই সেফ থাকবে, কেউ মারতে পারবে না তোমায়। এখন কান্না বন্ধ করে নিশ্চিন্তে ঘুমাও। ডাক্তার বলেছে তোমার শরীর অনেক দুর্বল, এখন বিশ্রাম না করলে আরও অনেক অসুস্থ হয়ে পড়বে। রুদ্ধের কথা শুনে মনে কিছুটা ভয় কম হলেও একেবারের জন্য কেটে যায়নি। মনে এখনও কিছুটা ভয় নিয়ে রুদ্ধের দিকে তাকিয়ে আছে। মেয়েটি একবার পুরো ঘরে চোখ বুলিয়ে আবার রুদ্ধের দিকে তাকালো। রুদ্ধ মেয়েটির দিকে তাকিয়ে এক দীর্ঘশ্বাস ফেলে বিছানার একপাশে বসে বলল, চিন্তা নেই, আমি এখানে বসে আছি, তুমি নিশ্চিন্তে ঘুমাও, কেউ আসবে না এখানে। ভরসা পেয়ে মেয়েটি খাটের অন্য প্রান্তে গিয়ে গুটিসুটি মেরে গায়ের ওপরে চাদর দিয়ে শুয়ে পড়ল। চোখ থেকে গড়িয়ে পড়ছে এখনও নোনা জল। বারবার চোখের পাপড়িও কেঁপে কেঁপে উঠছে। তার চোখের পানি বলে দিচ্ছে সে কতটা কষ্টের মাঝে আছে। ফুপিয়ে কান্না করতে করতে একসময় মেয়েটি ঘুমিয়ে পড়ে। রুদ্ধ তার দিকে তাকিয়ে আকাশ পাতাল কল্পনা জল্পনা করতে থাকে। সারা রাত জমজমাট বৃষ্টি থাকার পর সকাল ভোরে বৃষ্টি থামল। বৃষ্টি থেমে গেলেও বৃষ্টি বৃষ্টি ভাব এখনও রয়ে গেছে। বৃষ্টি শেষে স্নিগ্ধ বাতাস শরীরে লাগলেও যেন প্রশান্তি ছেয়ে যায় সমস্ত হৃদয় জুড়ে। প্রায় অনেকক্ষণ যাবৎ রুদ্ধ বিরক্ত হয়ে সামনের দিকে দৃষ্টি রেখে আছে। বিরক্তির মাত্রা অতিক্রম হতেই চিল্লিয়ে ওঠে, কি হলো? সেই কখন থেকে জিজ্ঞেস করে যাচ্ছি তোমার নাম কি, কোথায় থাকো। তার উত্তর না দিয়ে ফ্যাঁচ ফ্যাঁচ করে কাদার কারণ আমি দেখছি না। লোক, এসব ন্যাকামি সহ্য করার শক্তি আমার মধ্যে নেই, তাই ভালো ভালো যা জিজ্ঞেস করছি তার উত্তর দাও, না হলে একবার আমার হাত উঠলে কিন্তু থামাতে পারবে না। অটোমেটিক্যালি কান্না বন্ধ হয়ে গেল মেয়েটির। হাতের উল্টো পিঠ দিয়ে গালের নোনা জল মুছল, তবে লাভ হলো না কোনো। চোখের পলক ঝাপটা দিতেই আবারও গাল বেয়ে অশ্রু ঝরে পড়ল। মেয়েটি মাথা নিচু করে বলতে থাকে, আমার নাম উম্মে তাহিয়া হুর, গ্রামের বাড়ি নিতাইগঞ্জ। বাবা মায়ের একমাত্র সন্তান আমি। বয়স 17 পেরিয়ে 18-র ঘরে। অর্থ কম থাকলেও আমাদের পরিবারের সুখ শান্তির কখনো কমতি হয়নি। বাবা সামান্য এক স্কুলের শিক্ষক ছিলেন, মা ছিলেন গৃহিণী। বেশ শান্তির সাথেই আমাদের জীবন চলছিল, কিন্তু এই শান্তি বেশি দিন টিকতে পারল না। জীবনে নেমে আসলো আজমল নামক ঝড়। সবেমাত্র ইন্টার সেকেন্ড ইয়ারে পা দিয়েছিলাম, তখন থেকে আজমলের নজরে পড়ে যাই আমি। প্রতিদিন কলেজের বাইরে অপেক্ষা করা, বিভিন্ন ধরনের প্রেম ইঙ্গিত দেওয়া, সবকিছুই করতো। সেসবে পাত্তা দিতাম না আমি। সে পাত্তা না পেয়েই বোধহয় আরো বেশি করে আমার পিছু নেওয়া শুরু করে। একসময় আমি বিরক্ত হয়ে বাইরে যাওয়াই কমিয়ে দিই। যেদিন সরাসরি আজমল আমার প্রেমের বার্তা দেয়, সেদিন বাসায় জানিয়ে দিই। বাবা প্রথমে অনেক রেগে গিয়েছিলেন এসব শুনে। কয়েকদিন কলেজে যেতে মানা করলে আমিও বিনা দ্বিধায় তা মান্য করি। বেশি দিন কলেজ না গিয়ে থাকতে পারিনি, সামনে পরীক্ষা চলে এসেছিল। প্রায় 1 সপ্তাহ পর কলেজে যাই, তাও বাবাকে নিয়ে। বাবা সাথে থাকায় আজমল প্রথম আমায় বিরক্ত করতো না, চান্স পেত না, কারণ দিয়ে যাওয়া এবং নিয়ে যাওয়া বাবাই করতো। তাছাড়া আমিও আর বের হতাম না কলেজ থেকে। সে যে আমার সাথে কথা বলার জন্য ছটফট করতো তা ভালো করেই বুঝতে পারতাম, কিন্তু বুঝেও অবুঝ হয়ে থাকতাম। কারণ একটাই, তাকে আমি পছন্দ করতাম না। তিনি ছিলেন বড়লোক বাবার বিগড়ে যাওয়া সন্তান। গুন্ডামি যেন তাদের রক্তের সাথে মিশেছিল। কথা বলা স্টাইল, চলা স্টাইল, সব কিছু দিয়ে তাকে গুন্ডা বলে গণ্য করা যায়। অর্থের সাথে পাওয়ারও তাদের অনেক ভালোই আছে গ্রামে। এমনকি খুন করলেও তাদেরকে কেউ প্রশ্ন করতে আসবে না। কোনো মতে পেরিয়ে যায় 3 মাস। প্রতিদিনের মতো সেদিনও কলেজে যাই বাবার সাথে। কলেজ শেষে ফেরার সময় বাবার সামনেই আজমল আসে। বাবা স্বাভাবিকভাবেই জিজ্ঞেস করে, কি হয়েছে ছোট চৌধুরী, আপনি পথ আটকে দাঁড়ালেন যে? আজমল আমার দিকে একবার তাকিয়ে বাবার দিকে চোখ রেখে বলে, দেখেন লিয়াকত আলী, আমি এত ঘুরায় পেঁচায় কথা কইতে পারি না, তাই সোজাই কইতাছি, আপনার মেয়ের আমার পছন্দ হইছে, ওর আমি বিয়া করবার চাই। আজ সন্ধ্যায় আমার বাসার মানুষ যাইব আপনাকে বাসায় বিয়ার তারিখ ঠিক করানোর লেগা। সবকিছুর প্রস্তুতি নিয়ে রাইখেন গেলাম। বাবার কথার জবাব না শুনে জায়গা ত্যাগ করে আজমল।
বাবা আর আমি অনেক বিস্মিত হয়েছিলাম আজমলের কথা শুনে। এভাবে যে হুট করে বিয়ের কথা বলবে তা আজ করতে পারিনি আমরা। বাবা আমার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলে, চিন্তা করো না আম্মু, আমি আছি তো। আমি বেঁচে থাকতে কখনো ওই গুন্ডাটার সাথে তোমার বিয়ে হতে দেব না। আজ আসতে দাও তার পরিবারকে, আমিও আজ চুপ করে থাকবো না। দুশ্চিন্তা নিয়ে বিকেল অবধি বসেছিলাম রুমের মধ্যে। অনেক মানুষের শোরগোলের শব্দ শুনে বুঝতে পেরেছিলাম আজমলের পরিবারের মানুষরা এসেছেন। পরে কি হবে ভাবতেই ভয় হতে লাগলো। বাহিরে কি হচ্ছে জানার জন্য রুম থেকে বের হলাম। বসার ঘরে সবাই বসেছিল। কারোর নজর যেন না পড়ে আমার দিকে, এমনভাবে এক কোণায় লুকিয়ে তাদের কথা শুনছিলাম। দেখেন চৌধুরী সাহেব, আমি আমার মেয়েকে আপনার ছেলের সাথে বিয়ে দিতে রাজি নই। আপনি অন্য কোথাও গিয়ে আপনার ছেলের জন্য বউ খুঁজুন, কিন্তু আমার মেয়ের দিকে আর নজর দেবেন না দয়া করে। বড় চৌধুরী বাবার দিকে তাকিয়ে কড়া গলায় বললেন, কেন, আমার ছেলের মধ্যে কি কোনো কমতি আছে যে তুমি আমার এই প্রস্তাব প্রত্যাখ্যান করছো? প্রথমত আমার মেয়ে এখন অনেক ছোট, এখনো কলেজের গণ্ডি পার করাটি। বিয়ে নিয়ে এখনো কোনো কিছু ভাবিনি। আর যদিও মেয়ের বিয়ে নিয়ে ভাবি তাহলে কখনো আপনার প্রস্তাবে আমি রাজি নই। কারণ আমার মেয়ের মতো নম্র ভদ্র শিক্ষিত মেয়ের জন্য আপনার ছেলের মতো উগ্র বেয়াদব লজ্জাহীন অশিক্ষিত ছেলের হাতে কখনোই আমি আমার মেয়ে তুলে দেব না। আপনাদের প্রচুর অর্থ আছে, তার মানে এই না যে আমি আমার মেয়েকে নরকে ঠেলে দেব। আপনারা মানুষ খুন করতে দ্বিতীয়বার ভাবেন না। এমন পরিবারে আমি আমার ফুলের মতো মেয়েকে কখনো বিয়ে দেব না। বাবার কথা শুনে চৌধুরী বাড়ির সকল সদস্য রেগে যায়। বড় চৌধুরী অনেক রাগ নিয়ে বললেন, রীতিমতো তুমি আমাদের অপমান করছো লিয়াকত আলী। তুমি কি ভুলে গেছো তুমি কার সাথে কথা বলছো? আমার ছেলেকে বেয়াদব অশিক্ষিত বলার সাহস কোত্থেকে পাও তুমি? চাইলে আমি এই মুহূর্তে তোমার জিভ টেনে কুকুরদের খাওয়াতে পারি, কিন্তু একমাত্র আমি আমার ছেলের কারণে এসব কোনো কিছুই করতে পারছি না। আমার ছেলের প্রাণ ভোমরা তোমার মেয়ে, অনেক ভালোবাসে তোমার মেয়েকে। আমাদের বাড়িতে তোমার মেয়ে থাকলে রানীর মতো হয়ে থাকবে। আর তুমি জানো চৌধুরীরা একবার কোনো কথা বললে তা না করে ছাড়ে না। আমার ছেলে যেহেতু বলেছে তোমার মেয়েকেই বিয়ে করবে, তাহলে তোমার মেয়েই হবে আমার পুত্রবধূ। আফজাল আগে থেকেই রেগেছিল। এখন এসব কথা শুনে আফজাল আরও অনেকটা রেগে যায়। বসা থেকে উঠে বাবার কাছে এসে গলা চেপে দিতে গিয়েও দেয় না। রক্তচক্ষু নিয়ে বাবার দিকে তাকিয়ে হিসিয়ে বলে, অনেক হয়েছে লিয়াকত আলী, অনেক কইছস তুই। তোর বুকের পাড়া দীক্ষা আমি অবাক হইতাছি। তুই কার সাথে কথা বলতাছস, কার সামনে কথা বলতাছস, তাকে তুই ভুইলা গেছস? আর তুই কি মনে করছিস তুই তোর মাইয়ারে আমার কাছে বিয়া না দিলে বিয়া হইব না? বিয়া তো অবশ্যই হইব, তাও আবার তোর মাইয়ার লগে। সামনে শুক্রবারেই তোর মাইয়ার লগে আমার বিয়া হইব। তোর ইচ্ছাতে না হইলে জোর কইরা হইব, তাও এই বিয়া হইবই। কথা শেষে আজমল চলে গেল। আজমলের সাথে সাথে চৌধুরী বাড়ির সব সদস্যও আজমলের পিছু পিছু গেল। এদিকে বাবা, আমি, আম্মু তিনজনই আজমলের কথা শুনে ভীষণ ভয় পেয়ে যায়। আজমল যেহেতু একবার বলেছে এ বিয়ে হবে, তাহলে এ বিয়ে হয়েই ছাড়বে। বেশ দুশ্চিন্তায় যাচ্ছিল আমাদের সেই সময়টা। প্রায় দিশেহারা হয়ে গিয়েছিলাম আমরা। বাবা কোনো কিছু না বলে সোজা তার কক্ষে গিয়ে দরজা বন্ধ করে দেন। যখনই বাবার কোনো দুশ্চিন্তা হয় তখন তিনি একা থাকতে পছন্দ করেন, তাই আমরাও এ নিয়ে আর মাথা ঘামালাম না। মধ্যরাতের সময় বাবা কক্ষ থেকে বের হয়ে আমাদের সামনে এসে বসেন। আজমল একবার যা বলে তা করেই ছাড়ে, তার মানে সে হুরকে বিয়ে করেই ছাড়বে। আর আমি জীবিত থাকা অবস্থাতে কোনো মতে আমি আমার মেয়েকে ওই গুন্ডার সাথে বিয়ে দেব না। তাই আমি একটা সিদ্ধান্ত নিয়েছি, আমার বন্ধু রফিকের ছেলের সাথে হুরের বিয়ে দেব। ছেলেটাকে সব দিক থেকে আমার ভালো লাগে, নম্র ভদ্র শান্তশিষ্ট, দেখতে সুন্দর, শিক্ষিত, এমনকি এখন সে তার বাবার ব্যবসা সামলাচ্ছে। আমি রফিকের সাথে হুরের ব্যাপারটা আলোচনা করেছি, রফিকই আমাকে এই সম্বন্ধটা দেয়। তাই আমিও আর দ্বিমত করিনি। শুক্রবারের আগেই চাচ্ছি রফিকের সাথে হুরের বিয়েটা সেরে ফেলতে। ঘরোয়াভাবে বিয়ে হলে মানুষ জানাজানি হবে না। পরশুদিনই রফিক আসছে তার ছেলেকে নিয়ে, সেদিনই বিয়ে দিয়ে মেয়ে বিদায় দিয়ে দেবো। আমার সিদ্ধান্তে তোমার মত আছে তো হুর? তুমি যা বলবে বাবা তাই হবে। আমি জানি তুমি কখনো আমার খারাপের জন্য কোনো কিছু করবে না। 2 দিন কেটে গেল, শান্তিতে দিন না কাটলেও অশান্তি নামক আজমলের দেখা মেলেনি। আজ রফিক কাকাদের আসার কথা। বিয়ে এবং আজমলকে নিয়ে ভীষণ ভয় হচ্ছিল।
একবার যদি আজমলের কানে যায় বিয়ের খবর, তাহলে সব কিছু লণ্ডভণ্ড করতেও পিছপা হবে না। সন্ধ্যা 7টায় রফিক কাকারা চলে আসেন, সাথে করে কাজীও নিয়ে আসেন। খুব দ্রুত বিয়ে পড়ানো হবে দেখে আম্মু আমাকে বলে রেডি হয়ে নিতে। তাদের আনা কাপড় গহনা আম্মু আবার পরিয়ে রেডি করিয়ে দেন। কিছু সময় পর আমাকে নিয়ে যাওয়া হয় বসার ঘরে। আর চোখে একবার সবার দিকে তাকিয়ে সবাইকে দেখলাম। বেশি মানুষ আসেনি, ছেলেসহ 6 জন এসেছে। কাজী বিয়ে পড়ানো শুরু করে। যে মুহূর্তে কবুল বলতে যাব, তখনই ঠাস করে বসার ঘরের দরজা ভেঙে আজমল হাজির হয়। আজমলকে দেখে আমরা সবাই ভয় পেয়ে যাই। আজমল বাবার কাছে এসে চিল্লিয়ে বলে, ওই তুই কোন সাহসে হুরের বিয়া ঠিক করছস? আমি তোরে কই নাই হুর শুধু আমার বউ হইব? তারপর তুই ওর বিয়া ঠিক করলি কেন? তরে তো আমি বলেই বাসার সব আসবাবপত্র ভাঙা শুরু করে। তারিফ এগিয়ে এসে কোনো কিছু বলতে নিলে আজমলের চামচারা সবার মাথায় বন্দুক ঠেকায়। আজমল তারিফের কাছে গিয়ে শক্ত হাতে মারতে থাকে। তারিফ শত চেয়েও আজমলকে আটকাতে পারে না। বাবা নিজের রাগ সামলাতে না পেরে আজমলকে ঠাটিয়ে এক চড় মারে। এই চড়টাই যেন জীবনের সবচেয়ে বড় বিপদ ডেকে আনলো। আজমল পর পর বাবাকে 5টা চড় মারল। হতভম্ব হয়ে দাঁড়িয়েছিলাম আমি আর আম্মু। আমরা ভাবতে পারিনি আজমল বাবার গায়ে হাত তুলবে। আজমল বাবার গাল চেপে ধরে বলে, তার বাচ্চা, আমি তোর সাহস দেখে অবাক হইতাছি। তুই কার গায়ে হাত দিছস? তুই কি ভুল লাগেছস? ডান হাত ধরে সাথে সাথে গুলি করে দিল। প্রায় সাথে সাথে সবাই চিল্লিয়ে উঠি। আমি আর আম্মু হাউমাউ করে কান্না করা শুরু করে দিয়েছি। বাবা তার ডান হাত ধরে মাটিতে লুটিয়ে পড়ে কাতরাচ্ছে। গল গল করে রক্ত ঝরে পড়ছে। আমি বাবার কাছে এগিয়ে যেতে চাইলে আজমল আমাকে ধরে নেয়। হাত মুচড়ে ধরে বলে, কোন হাত দিয়ে আমারে মারছস? এই হাত দিয়া না? অনেক শখ না বিয়া করার? তোরে কইছিলাম না শুক্রবারে তোর আমি বিয়া করবো? তারপর কোন শসে তুই আজ এই বেটার লগে বিয়া করতেছস? তোরে কে কইছে বিয়া করতে? এই মাকি বাচ্চা, আজ তো আমি ওরে ছাড়ব না। বলেই আমাকে ছেড়ে ইচ্ছে মতো বাবাকে মারতে শুরু করলো। আমি বাবার কাছে যাওয়ার জন্য ছটফট করছি, কিন্তু আজমলের লোকরা আমায় ছাড়ছে না। এদিকে আম্মু আজমলের পা ধরে কান্না করতে করতে বলে, বাবা, আমার স্বামীরে তুমি ছেড়ে দাও, অনেক কষ্ট হচ্ছে ওনার, দোহাই লাগে বাবা, ছেড়ে দাও ওনারে। থেমে গেল আফজল। আমার দিকে তাকিয়ে আমার কাছে এসে আমার হাত ধরে তার সাথে নিয়ে যেতে লাগলো। আমি বারবার তার হাত নিজের হাত থেকে ছাড়ানোর চেষ্টা করছি, কিন্তু পারছি না। এক সময় হাতে কামড় দিয়ে দৌড়ে আম্মুকে জড়িয়ে ধরি। বাবার দিকে চোখ যেতে, বাবার কাছে যেতে নিলে আবারও আফজল আমার হাত ধরে নিজের সাথে নিয়ে যাওয়ার চেষ্টা করে। সবার চোখ দিয়ে ইতিমধ্যে গড়গড় করে পানি পড়ছে। বেদনাদায়ক চোখের পানিগুলো আফজলের চোখে পড়ছে না। আফজল এবার আমার কাছে এসে অতি শান্ত স্বরে বলল, ওর তুমি চলো আমার লগে। তোমার বাপের মতো আমি তোমার মারবার চাই না। তুমি জানো না আমি তোমাকে কত ভালোবাসি। আর সুন্দর মাইয়ার মতো আমার লগে চলো, নইলে দ্বিতীয় গুলি তোমার বুকে পড়বো। আমি হিতাহিত জ্ঞান হারিয়ে আফজলের গলা ধরে চিল্লিয়ে বলি, মেরে ফেলুন আবার, তবু আমি আপনার সাথে যাব না। আপনি পাষাণ। আমার বাবাকে গুলি করার আগে কি আপনার একবারও হাত কাঁপলো না? আপনি না আমায় ভালোবাসেন, তাহলে কিভাবে আপনার ভালোবাসার মানুষের বাবাকে গুলি করতে পারেন? আমি মরে যাব, তাও আপনাকে বিয়ে করব না। বাবা ঠিকই বলতো, আপনি একটা বেয়াদব, লম্পট, অশিক্ষিত খুনি। খুনিরা কখনো কাউকে ভালোবাসতে পারে না। আপনি একটা খুনি। হ্যাঁ হ্যাঁ, আপনি একটা খুনি। আফজল তখন খুনি শব্দটা নিতে না পেরে থেমে গেল। হুর রুদ্ধ কঠিন গলায় বলল, তারপর? ওরা মেরে ফেলেছে আমার বাবা মাকে, সবাইকে মেরে ফেলেছে। আমাকেও চেয়েছিল মেরে ফেলতে, কিন্তু পারেনি। তার আগে গ্রামের এক মহিলার সাহায্যে পালিয়ে আসি। মাঝে শিকার হই নরপশুদের হাতে। কোনো রকমে নিজেকে তাদের হাত থেকে বাঁচিয়ে দৌড় লাগাই। দৌড় লাগাতে লাগাতে একসময় কাউকে দেখতে পেয়ে ভরসার আলো জ্বলে ওঠে, তাই জাপটে ধরে তাকে। তারপর আর কোনো কিছুই মনে নেই। ফুপিয়ে কাদা এখনো বন্ধ হয়নি হুরের। মাথা নিচু করে এখনো কান্না করেই যাচ্ছে। রুদ্ধ লেডি সার্ভেন্টকে ইশারায় টেবিলে খাবার দিতে বলে হুরের মুখ পানে চাইল। অতি শান্ত স্বরে বলল, তাহলে এখন কি করবে? কোথায় যাবে? কি করার চিন্তা আছে? অশ্রুসিক্ত নয়নে মাথা তুলে তাকালো হুর। লোকটার চেহারা দেখে অনুমান করা যাচ্ছে সে হুরের কথা আদৌ বিশ্বাস করেছে কিনা।
হুর অনুরোধের স্বরে বলল, আমাকে দয়া করে আপনি থাকার একটা জায়গা করে দিন। আমার থাকার মতো এখন কোনো জায়গা নেই। এই অচেনা শহরে কেউ আমার আপন নেই। দরকার হলে আমি ছোটখাটো কোনো জব করব, জব করে নিজে ভরণ পোষণ চালাবো, কিন্তু তার আগ অব্দি আমার থাকার কোনো ব্যবস্থা করে দিন প্লিজ। রুদ্ধ সোফা থেকে উঠে নিজের পোশাক ঝাড়তে ঝাড়তে বলে, যতদিন ইচ্ছে এই বাড়িতে থাকতে পারো, যাওয়ার আগে সব কিছু পেয়ে যাবে। কোনো জব করার দরকার নেই। আর হ্যাঁ, আমার থেকে দূরত্ব বজায় রাখবে। এখন এসো, নাস্তা খেয়ে নেবে। খাবারের পর মেডিসিনও আছে তোমার। হুর সোফা থেকে উঠে দাঁড়াতেই পায়ে ঝিলিক দিয়ে ব্যথা জানান দিল। হালকা স্বরে আর্তনাদ করে উঠল। রুদ্ধ সেদিকে একবার তাকিয়ে লেডি সার্ভেন্টকে ডাক দিল। লেডি সার্ভেন্ট আসতেই তাকে বলল, ওনাকে ধরে ডাইনিং টেবিলে নিয়ে আসুন। এখন থেকে ওর সাথে যেন কেউ না কেউ সর্বদা থাকে। পায়ে চোট পেয়েছেন, হাঁটা চলা করতে পারবে না। কখন কি প্রয়োজন হয় তার দিকে লক্ষ্য রাখবেন। লেডি সার্ভেন্ট মাথা নিচু করে জি স্যার বলল। হুরকে ধরে ডাইনিং টেবিলে নিয়ে আসলো। প্রায় 12 জন বসার মতো একটা ডাইনিং টেবিলে শুধুমাত্র 2 জন নাস্তার জন্য বসে আছে। ব্যাপারটা ওর কাছে খুবই ইন্টারেস্টিং লাগলো। সার্ভেন্ট ব্যতীত এখনো অবধি ঘরের মানুষদের চোখে পড়েনি হুরের। হুরকে খাবার খেতে না দেখে রুদ্ধ ভ্রুজরা কিঞ্চিত উঁচু করে বলল, কি হলো, খাচ্ছ না কেন? কেঁপে উঠল হুর। লোকটার বলা হঠাৎই কথাগুলো অন্তরাত্মা কাঁপিয়ে দেয় হুরের। লোকটা এইভাবে কাটকাট করে কথা বলে কেন তা জানতে খুব ইচ্ছে করছে হুরের, কিন্তু জিজ্ঞেস করার পর যদি আবার ধমকে ওঠে তখন কি করবে সে? হয়তো ভয় পেয়ে ভ্যা ভ্যা করে কান্না শুরু করে দিবে। কিন্তু হুর তো কাঁদতে চায় না। গতকাল থেকে কান্না করতে করতে মাথা ব্যথার সাথে সাথে চোখও ব্যথা শুরু হয়ে গেছে। এখন যদি আবার কান্না করে তাহলে চোখ আর মাথাকে খুঁজে পাওয়া যাবে না। তাই আপাতত কোনো কথা না বলে শ্রেয় মনে করে হুর চুপচাপ খাবার খেতে লাগলো। খাবার যেন গলা দিয়ে নামতেই চাইছে না। এমন শুকনো খাবার খাওয়া যায় বুঝি? এই খাবার দেওয়া থেকে ভালো খাবার নাই দিত। খাবার দেখতে হুরের কাছে তেমন একটা সুস্বাদু মনে হচ্ছে না। তবু টেস্ট না করা অবধি বিবেচনা করা উচিত না। তাই খাবার একটু মুখে নিল। পাংশুটে হয়ে গেল মুখ। মুখের ভঙ্গিমাও কিছুটা চেঞ্জ হলো। খাবারে রাখা জ্যাম পাউরুটি, ওটস, তেল ছাড়া রুটি, সবজি, সিদ্ধ ডিম আর দুধ। গতকাল বিকেল থেকে খাবার না খেয়ে আছে হুর। এখন এসব অখাদ্য খাবার খেলে নির্ঘাত সে বমি করে পুরো ডাইনিং টেবিল ভাসিয়ে দেবে। কোনো মতেই তার এইসব খাবার দিয়ে পেট ভরবে না। তাই চুপচাপ জ্যামসহ পাউরুটিতে কয়েক কামড় খেয়ে প্লেটে রেখে দিল। সামনে তাকিয়ে দেখলো রুদ্ধ তার দিকে একটু উঁচু করে তারই দিকে তাকিয়ে আছে। লোকটার চাহনি খুবই অদ্ভুত। বেশিক্ষণ তাকিয়ে থাকতে পারল না হুর। চোখ নামিয়ে কাচুমাচু করে বলল, আমি সকাল সকাল এসব খাবার খেতে পারি না, গা গুলিয়ে আসে। কিছু বলল না রুদ্ধ। লেডি সার্ভেন্টের দিকে তাকিয়ে চোখের ইশারায় কিছু বোঝাতেই লেডি সার্ভেন্ট হুরকে জিজ্ঞেস করে, আপনি কি খেতে চান ম্যাম? আমাকে বলুন, আমি এক্ষুনি বানিয়ে নিয়ে আসছি। খুশির ফুলকি জ্বলে উঠল হুরের মুখে। দ্রুত পেকে মাথা নিচু করে লেডি সার্ভেন্টের দিকে তাকিয়ে গদগদ হয়ে বলল, গরম ভাত, ডাল, ঢ্যাঁড়স ভাজি আর চিংড়ি মাছের ভর্তা। হুরের খাবারের আইটেমের নাম শুনে রুদ্ধ এবং লেডি সার্ভেন্ট তীক্ষ্ণ চোখে হুরের দিকে তাকালো। ওদেরকে এভাবে তাকাতে দেখে হুর কিছুটা ভরকে গেল। কিছু না বলে চোরা চোখ নিয়ে এদিক ওদিক তাকাতে লাগলো। লেডি সার্ভেন্ট রুদ্ধের দিকে তাকাতেই রুদ্ধ আবারও চোখের ইশারায় কিছু একটা বলে। তা বুঝতে পেরে লেডি সার্ভেন্ট মুচকে এসে হুরের উদ্দেশ্যে বলে, ওকে ম্যাম, গিভ মি 30 মিনিটস। হুর বোকার মতো মাথা নাড়ালো। রান্নাঘরে চলে গেলেন লেডি সার্ভেন্ট। হুর বাচ্চাদের মতো গুটিসুটি মেরে চেয়ারে বসে রইল। অপেক্ষা করতে লাগলো তার পছন্দের খাবারের। হুর রান্নাঘরে থাকা চেয়ারে বসে গালে হাত দিয়ে লেডি সার্ভেন্টের কাজ দেখে যাচ্ছে। কোনো কাজ না খুঁজে পেয়ে এই কাজটি পেয়ে সে ভীষণ খুশি। পরিশ্রমবিহীন যদি এমন কাজ কেউ পায় তাহলে লোভে নিতে বিন্দুমাত্র সময় নেবে না। হুরও নেয়নি। রুদ্ধ সকালে নাস্তা করে যে বের হয়েছে তার আর কোনো খবর পাওয়া যায়নি। লেডি সার্ভেন্ট হুরকে ভাবুক হয়ে থাকতে দেখে ম্লান হেসে জিজ্ঞেস করে, ম্যাম, আপনার কিছু লাগবে? এতক্ষণ লেডি সার্ভেন্টের হাতের দিকে নজর ছিল হুরের। তার কাজের স্পিড হুর পরিমাপ করছিল। মেয়েটা কাজে খুব দক্ষতা অর্জন করে রেখেছে। চটাপট সব কাজ করছে। হুর টুকুর টুকুর চোখে লেডি সার্ভেন্টের দিকে তাকালো। সেভাবে তাকিয়েই বলে, আপনার নাম কি আপু? কাজ থেমে গেল লেডি সার্ভেন্টের। হুরের মুখের দিকে তাকিয়ে গভীর দৃষ্টিতে তাকিয়ে রইল। মেয়েটি অতিরিক্ত মাত্রায় সুন্দর, ভয়ঙ্কর সুন্দর, এক কথায় আগুন সুন্দরী। দেখতে অনেকটা পুতুলের মতো, তবে রংটার একটু চাপা হলে বোধ হয় আরও অনেক সুন্দর লাগতো।
এই যে মেয়েটা এখন টুকুর টুকুর চোখ নিয়ে তাকিয়ে আছে, দেখতে পুরাই পুতুল মনে হচ্ছে। কণ্ঠস্বরটাও চিকন, এমনিতেও চিকন স্বর, তার উপর আস্তে কথা বললে কাছে থাকা ব্যক্তি ছাড়া আর কেউই শোনার অনুকূল নেই। লেডি সার্ভেন্ট নম্রভাবে বলল, আমার নাম চেরিন। হরেবার মুখে দুঃখী ভাব এনে বলে, আচ্ছা আপু, এই বাড়িতে কি আর মানুষ থাকে না? আমি তো এ পর্যন্ত কাউকে দেখতে পেলাম না। আমি এখানে এসেছি 2 বছর হয়েছে। 2 বছর ধরেই এখানে কাজ করি, কিন্তু আজ অবধি স্যার ছাড়া আর কাউকে এ বাড়িতে দেখি না। যা আছে সব সার্ভেন্ট আর বডিগার্ড। স্যারকে আমি অনেক ভয় পাই, তাই মুখ ফুটে কখনো জিজ্ঞাসা করতে পারিনি। উনি এখন কোথায়? জেরিন ছোট্ট করে দীর্ঘশ্বাস ফেলে বলল, জানি না, আজ সকালে এত সময় স্যার বাসায় ছিল, তাতেই আমি অবাক হয়ে গিয়েছিলাম। পরে বুঝতে পারলাম আপনার জন্য তার আজ এত সময় অবধি বাড়িতে থাকা। না হলে স্যার খুব সকালে চলে যান অফিসে, মাঝে মাঝে রাতেও আসেন না। ওর মুখে না বলে ভ্রু উঁচু করে চোখ খানিকটা বড় করে ও বোঝালো। ওর মিনমিন স্বরে বলে, আপনি প্লিজ আমায় ম্যাম বলবেন না। বয়সে আমি আপনার খুব ছোট, তাই আমায় ম্যাম না ডেকে হুর বলেই ডাকবেন। আর আপনি করে নয়, তুমি বলে সম্বোধন করবেন। মোহগ্রস্ত হলো জেরিন। মেয়েটাকে দেখে সে এক প্রকার তার সৌন্দর্যে হৃদয় ছুঁয়ে গেছে, আর এখন এই মেয়ে সাবলীল ভাষায় কথা বলা তাকে আরও মোহিত করল। সমস্ত মুখে ছেয়ে গেল আশ্চর্য। জেরিন সেসবে পাত্তা না দিয়ে বলল, ঠিক আছে, আমি তোমার বলা কথাগুলো মেনে নিলাম, কিন্তু আমারও একটা শর্ত আছে। আমি রুদ্ধ স্যারের সামনে তোমাকে তুমি বলে এবং নাম ধরে ডাকতে পারবো না। ওনার অগোচরে আমি তোমার সব কথা শুনবো। জেরিনের কথার বিনিময়ে হুর মাথা নাড়িয়ে হ্যাঁ জানালো। সকালের মতো এখনও হুরের জন্য ভাত রান্না করা হচ্ছে, এতে অনেক খুশি হুর। সে সকাল বিকেল রাত ভাত খেতে পছন্দ করে, সে ভাত খেতেই অভ্যস্ত। এমনও কিছুদিন গিয়েছে যে হুর দিনে 3 বার অতিক্রম করে 4 বার ভাত খেয়েছে। মানুষ বলে ভাত খেলে নাকি সবাই মোটা হয়, কিন্তু হুরের সাথে এমনটা কখনো হয়নি। সে যতই ভাত খাক না কেন, সে সর্বদা চিকনই ছিল এবং আছে, এতে অনেক সন্তুষ্ট হুর। জেরিন রান্না করার সাথে সাথে গল্প জুড়ে দিল হুরের সাথে। হুর নিজের জীবনে ঘটে যাওয়া সব কিছু ভুলে জেরিনের সাথে স্মিত হেসে কথা বলতে লাগলো। সকাল হতেই অনলাইনে অর্ডার করা কিছু ড্রেস ডেলিভারি বয় দিয়ে যায়। 3 পিস কুর্তি, গাউন, শার্ট, প্যান্ট, গেঞ্জি, প্লাজো, স্কার্ট, টপ সব কিছুই আনিয়েছে রুদ্ধ। তার মধ্যে থেকে হুর একটা 3 পিস পরল। হুর প্রথমে এত কাপড় দেখে অবাক হয়ে গিয়েছিল। তার ভাষ্যমতে এতগুলো কাপড় তার পুরো বছর জুড়েও। হুর এত কিছু নিতে না চাইলে রুদ্ধের ধমকে নিতে বাধ্য হয়। মাথায় তার কাপড় দেওয়া। জেরিন ফ্রিজ থেকে দই বের করে কিছুটা বাটিতে নিয়ে হুরকে দিল। হুর দই খাচ্ছে আর কথা বলছে। দুপুরের খাবার টেবিলে সাজানোর পর জেরিন তাকে ধরে ডাইনিং টেবিলে বসায়। হুরের একদম ভালো লাগছে না এভাবে পঙ্গু হয়ে থাকতে। অন্য কেউর উপর নির্ভরশীল হওয়া হুরের একদমই পছন্দ না, তবে এখন নির্ভরশীল না হয়েও উপায় নেই। জেরিন খাবার প্লেটে সার্ভ করে হুরকে খেতে বললে হুর জেরিনের মুখের দিকে তাকিয়ে থাকে। জেরিন জিজ্ঞেস করে, কি হয়েছে হুর, খাচ্ছ না কেন? হুর অসহায় কণ্ঠে বলল, আমি কি একাই খাবার খাবো আপু? জেরিন আদুরের স্বরে বলল, স্যার তো বাড়িতে নেই, তাই তোমাকে একাই খেতে হবে। আর মনে হয় না স্যার দুপুরে খেতে আসবেন। লাঞ্চ বাসায় করার হলে অনেক আগেই চলে আসতেন। মাথা নত করে নেয় হুর। একা খাবার খেতে খুব অসহ্য লাগে তার, আর এত বড় ডাইনিং টেবিলে একা বসে খেতে আরও আনইজি লাগছে। তবে মেডিসিন খেতে হবে দেখে একটু করে খাবার খেয়ে নিল। খাবার খাওয়া শেষ হলে জেরিন হুরকে মেডিসিন দিয়ে দিল। বিশ্রাম করার জন্য হুরকে তার রুমে দিয়ে আসলো জেরিন। পায়ে ব্যথা কিছুটা কমলেও পুরোপুরি কমেনি, যার দরুন হাঁটতে এখনও কষ্ট হয় হুরের। বিছানায় শুয়ে পুরো রুমের চোখ ঘুরিয়ে দেখতে লাগলো সে। হাঁটতে না পারার কারণে হেঁটে হেঁটে পুরো রুম এবং পুরো বাড়িটা এখন অবধি দেখতে পারেনি হুর। রুমটা বেশ অনেক বড়, দামি দামি আসবাবপত্রও রাখা আছে। মস্ত বড় একটা খাট, খাটের দুপাশে ছোট ছোট দুটো ড্রয়ার সিস্টেম টেবিল। দেওয়ালের সাথে সেটে আছে আলমারি, ড্রেসিং টেবিল, ওয়ার্ড্রপ। আরও আছে একটি সুন্দর সোফা, আরাম মতন 3 জন বসতে পারবে। তবে টেনে টুনে 4 জনের বসার যোগ্য রাখে ওই সোফা। সব আসবাবপত্রের মধ্যে সোফাটা হুরের বেশ ভালো লাগলো। ইচ্ছে করছে দৌড়ে ছুটে গিয়ে সোফায় বসে যেতে, কিছুক্ষণ লাফালাফি করতে, কিন্তু তার এখন প্রতিবন্ধী অবস্থাতে লাফালাফি করা বারণ।
তাই সোফায় লাফালাফি করার আশাটা আপাতত সে বন্ধ রাখলো। সোফার কথা ভাবতে ভাবতে একসময় ঘুমের দেশে তলিয়ে গেল হুর। ঘুম ভাঙল সন্ধ্যা নাগাদ। আশেপাশের সব কিছু অন্ধকার হয়ে যাওয়ায় হুর মনে করেছিল রাত হয়ে গেছে। বিছানা থেকে আড়মোড়া ভেঙে ফ্লোরে পা রাখতেই ব্যথায় চিলিক দিয়ে উঠল। কিছুক্ষণ পা ধরেই দাঁড়িয়ে রইল হুর। ব্যথা কম মনে হতেই পা টেনে টেনে সুইচ বোর্ডের কাছে গিয়ে বাতি জ্বালালো। সর্বপ্রথম চোখ রাখলো ঘড়িতে। বাজে মাত্র 6:10। আস্তে আস্তে দিন ছোট হওয়ার কারণে সময়ের সমীকরণ মেলাতে পারেনি হুর। ফ্রেশ হওয়ার জন্য ওয়াশরুমের দিকে পা বাড়াতেই পেছন থেকে শব্দ আসলো জেরিনের। আরে হোর, উঠে গেছো তুমি? ডাকলে না কেন আমাকে? চলো, ওয়াশরুমে নিয়ে যেতে হেল্প করছি আমি। না বলতে কেউ বলল না হুর। জেরিন হুরকে ওয়াশরুমে রেখে কিছুক্ষণ ওয়াশরুমের বাইরে অপেক্ষা করলো। হুরের ওয়াশরুমের কাজ শেষ হলে জেরিন তাকে ধরে আবারও বিছানায় বসালো। জেরিন বলল, তুমি বসো, আমি তোমার জন্য হালকা কিছু নাস্তা নিয়ে আসছি। হুর মাথা ঝাঁকালো। জেরিন যেতেই সমস্ত শরীরে বিরক্তি ছেয়ে গেল হুরের। এভাবে বসে থাকতে তার একটুও ভালো লাগছে না। যে মেয়ে সারাটা দিন পটর পটর করে দৌড়ঝাঁপের মধ্যে থাকে, সে যদি এমন প্রতিবন্ধীর মতো বিছানায় বসে থাকে তাহলে কি ভালো লাগবে? একদমই না। হুরেরও ভালো লাগছে না। হঠাৎ করে হুরের মা বাবার কথা ভীষণ মনে পড়ল। মা বাবা পৃথিবীতে বেঁচে নেই ভাবতেই নিজেকে নিঃস্ব মনে হচ্ছে। মনে হচ্ছে এই পৃথিবীতে আপন বলতে তার কেউ নেই। চোখ বন্ধ করে একবার মা বাবার চেহারা দেখতে চাইল, হলোও তা। চোখ বন্ধ করার সাথে সাথেই মা বাবার প্রতিচ্ছবি ভেসে আসলো। নেত্রনালীর কোনা বেয়ে গড়িয়ে পড়ল 2 ফোঁটা জল। খুবই নৃশংসভাবে তার বাবা মাকে মেরে ফেলা হয়েছে। বাক্যটি যখনই মনে সে আওড়ায় তখনই অজানা এক চাপা ব্যথা অনুভব করে সে। আজ তার কারণেই তার বাবা মা জীবিত নেই। আফজালের চোখ তার উপরে পড়েছে বিদায়ী সে তার বাবা মাকে হারিয়েছে তার আপন দুটি মানুষকে, যে মানুষ দুটো ছাড়া সে নিজের জীবন কল্পনাও করতে পারে না। তার বাবা মায়ের লাশের সাথে কি হয়েছে তাও জানে না হুর। মুহূর্তের মাঝে পুরো মুখ লাল হয়ে এলো হুরের। সমস্যাটা হুরের প্রথম থেকে। অতিরিক্ত ফর্সা এবং নাজুক হওয়ার কারণে কান্না এবং রাগ করলে পুরো মুখ লাল হয়ে যায়, বিশেষ করে তার চোখ এবং নাক। হুর মনে মনে অনেক কৃতজ্ঞ পোষণ করে রেখেছে যে তাকে রক্ষা করে এখানে নিয়ে এসেছে, এ বাড়িতে রেখে তাকে নতুন এক জীবন দান করেছে। হুর 2 হাত দিয়ে নেত্রকোনার জল মুছে হাঁ করে লম্বা এক শ্বাস ছাড়ল। এখন একা বসে থাকলে হয়তো আবারও কেঁদে কেটে বুক ভাসাবে, তাই প্রস্তুতি নিল বাহিরে যাওয়ার জন্য। খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছে হুর। একটু একটু করে পায়ের ব্যথাটা কমছে, তবে হাঁটার সময় রগে টান লাগায় খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটতে হচ্ছে। মনোযোগ ফ্লোরের দিকে রেখে দেওয়ালের উপরে হাত রেখে হাতড়ে হাতড়ে রুম থেকে বের হয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। তার পা থেমে যায় মাথায় শক্ত কিছু একটার সাথে বাড়ি খেয়ে। ওর মনে মনে ভাবলো সে একটা পিলারের সাথে বাড়ি খেয়েছে। পরক্ষণে আবার মস্তিষ্কে আসলো সে তো এখান থেকে প্রায়ই যাতায়াত করেছে, তখন তো কোনো পিলার দেখতে পায়নি, তাহলে সে কিসের সাথে ব্যথা পেয়েছে? এসব ভাবতে ভাবতে মাথা উঁচু করে সামনে তাকালো। সামনে তাকাতেই অন্তরাত্মা কেঁপে উঠল। রুদ্ধ চোখ মুখ লাল করে ক্রোধিত নয়নে হুরের দিকেই তাকিয়ে আছে। হুর ভয় পেয়ে হাত কচলাতে কচলাতে বলল, সরি, আমি দেখিনি। রুদ্ধ দাঁতের সাথে দাঁত চেপে বলল, পরের বার চোখ নিচু করে হাঁটতে দেখলে তোমার চোখ আমি উপড়ে ফেলবো। চোখের সাথে সাথে পা কাটতেও ভুলবো না। না থাকবে পা, না বের হবে রুম থেকে, আর না অন্ধের মতো হাঁটতে গিয়ে আমার সাথে ধাক্কা লাগবে। বলেই হুরকে কোনো কিছু বলার সুযোগ না দিয়ে সে চলে গেল। হুর ভয় পাওয়ার সাথে সাথে কিছুটা অবাক হলো রুদ্ধের বলা কথা শুনে। সামান্য একটা ধাক্কা লাগার কারণে যে পা কেটে ফেলার এবং চোখ উপড়ে ফেলার হুমকি দেবে তা জানলে হুর কখনোই এই ব্যক্তির সাথে ধাক্কা খেত না। আর হুর কি জানতো নাকি যে এই সময় রুদ্ধ এখানে দাঁড়িয়ে থাকবে? যদি জানতো তাহলে কখনোই সে ধাক্কা খেত না। এসব ভাবতে ভাবতে নিচে নেমে গেল সে। ডিনারের জন্য টেবিলে মুখোমুখি হয়ে বসে আছে রুদ্ধ আর হুর। জেরিন টেবিলে খাবার রেখে আবারও রান্নাঘরে চলে যায় বাকি কাজ কমপ্লিট করতে। মাথা নিচু করে অস্বস্তি নিয়ে খাবার খাচ্ছে হুর। তার কেন যেন মনে হচ্ছে সামনে থাকা ব্যক্তিটি তার দিকেই তাকিয়ে আছে, তবে ভুল করেও সামনে তাকাচ্ছে না হুর। একটু একটু করে খাচ্ছে। হুরের জন্য ভাত, মুরগি, পটল ভাজি, ডাল রান্না করা হয়েছে। শুধুমাত্র হুরের জন্যই এইসব আইটেম রান্না করতে হয় জেরিনের। তবে রুদ্ধের খাবার দাবার টোটালি ভিন্ন, সেই সব বাঙালি খাবার খায় না। রুদ্ধের জন্য রান্না হয়েছে বাফেল চিকেন উইংস, স্পাইসি চিকেন আর লুচি। রুদ্ধের জন্য এতটুকুই যথেষ্ট। চামচের টুংটাং শব্দ করে খাচ্ছে রুদ্ধ।
টুংটাং শব্দে হুরের মনোযোগ নিজের খাবার থেকে সরে যাচ্ছে। চোখ তুলে একবার রোদের দিকে তাকাতে ইচ্ছে করছে। সে কিভাবে খায় তা দেখতে ইচ্ছে করছে। তবে এই ইচ্ছেকে দমিয়ে নিজের খাবারে মনোযোগ দিল হুর। পানি পান করার সময় আর চোখ একবার রোদের দিকে তাকালো। সে ভ্রুকুচকে প্লেটের দিকে তাকিয়ে নাইফ আর কাঁটা চামচ দিয়ে চিকেন কাটছে। খাবার খাওয়ার সময় ভ্রুকুচকে থাকার কারণ বুঝতে পারল না সে। খাবার খাওয়ার সময় বুঝি মুখ শক্ত করে রেখে খেতে হয়। মনে মনে একটা ভেঙচি কাটল হুর। এভাবে চোখ মুখ কুচকে রেখে কি মজা পায় তাই বুঝতে পারে না সে। মনে মনে আরও অনেক কিছু ভাবতে ভাবতে হুর নিজের খাওয়া শেষ করলো। খাবার শেষ করে জেরিনের সাহায্যে রুমে আসে হুর। জেরিন ঔষধ বের করে হুরের হাতে দিতে সেটা নাক মুখ কুচকে খেয়ে নেয়। ঔষধের সাথে তার চরম দুশমানি। খাদ্যনালীতে ঔষধ প্রবেশ করতে গা গুলিয়ে আসে তার। কিন্তু প্রতিবন্ধী থেকে সুস্থ সবল মানুষ হতে গেলে তাকে সুস্থ হতে হবে, যা একমাত্র ঔষধই তাকে সুস্থ করতে পারবে। তাই অনিচ্ছা সত্ত্বেও তাকে ঔষধ সেবন করতে হচ্ছে। জেরিন হুরকে ঔষধ খাইয়ে দিয়ে বলল ঘুমিয়ে পড়তে, কিন্তু হুরের তো এখন ঘুম আসছে না। বিকেলের সময় বেশি ঘুমানোর কারণে এখন জলদি চোখে ঘুম ধরা দিচ্ছে না। হুর জেরিনের দিকে অসহায় চোখে বলল, আমার ঘুম আসছে না আপু, একা একা খুবই বোরিং লাগছে আমার। তুমি আমার পাশে বসো, আমার সাথে একটু গল্প করো। এভাবে পঙ্গু হয়ে থাকতে আমার আর ভালো লাগছে না। কাঁদো কাঁদো হয়ে আসলো হুরের মুখশ্রী। হুরের এমন চেহারা দেখে মনে মনে ভীষণ হাসলো জেরিন। মেয়েটার কথাবার্তা শুনে মনে হয় মেয়েটা আসলে খুবই চঞ্চল, কিন্তু কষ্টের মাঝে চঞ্চলতা দেবে গেছে। জেরিন মুচকি হেসে খাটের এক কোণায় বসে হুরের সাথে গল্প জুড়ে দিল। হুরো নিজের চঞ্চলতাকে দমিয়ে রাখতে না পেরে ননস্টপ কথা বলে যাচ্ছে। বিস্মিত হয়ে হুরের দিকে তাকিয়ে আছে জেরিন। মেয়েটাকে যতই দেখে জেরিনের ততই ভালো লাগে। প্রাণোচ্ছন্দ হয়ে কথা বলছে মেয়েটা। ছোটকালে করা দুষ্টুমি, বান্ধবীদের সাথে ঘটে যাওয়া কিছু স্মৃতি এবং কি মা বাবার সাথে তার সম্পর্কটা ঠিক কেমন ছিল সব কিছু উল্লেখ করে করে জেরিনকে এসব বলছে। হুরের এমন চঞ্চলতা স্বভাব দেখে জেরিনের হুরের প্রতি ভালো লাগা আরও এক ধাপ এগিয়ে গেল। হেসে হেসে কথা বলার সময় হুরের এক গালে টোল পড়ে, তবে বেশি না, সামান্য। হেসে কথা বললে এবং হাসলে শুধু টোল নজর পড়ে, তাছাড়া স্বাভাবিকভাবে কথা বললে নজরে আসে না। হুরের হাসি দেখে জেরিনেরও হাসি পাচ্ছে। মূলত তার কথা বলার স্টাইল এবং ঘটে যাওয়ার সব কথা শুনে তার হাসি পাচ্ছে। কথা বলার মাঝে হুর জেরিনকে জিজ্ঞেস করে, তোমার পরিবারে কে কে আছে আপু? বিষণ্ণতায় ছেয়ে গেল জেরিনের সারা মুখ। বুকের মাঝে হঠাৎ করে তীব্র ব্যথা হানা দিল। ব্যথা নয়নে হুরের দিকে তাকিয়ে নিম্নস্বরে বলল, আমি আর আমার মা। কথার মাঝেও যেন ব্যথা লুকিয়েছিল জেরিনের। হুর জেরিনের ব্যথা কিছুটা আঁচ করতে পারল, কিন্তু মা ছাড়া কি এই পৃথিবীতে তার আর কেউ নেই জিজ্ঞেস করতে ভীষণ ইচ্ছে করছে হুরের। ইচ্ছেকে প্রাধান্য দিল হুর, জিজ্ঞেস করল, আর কেউ নেই? নেত্রকোণায় পানি ভরাট হয়ে আসলো জেরিনের। শুষ্ক এক ঢোক গিলে বলতে লাগলো, বাবা, মা, ভাই এবং আমি নিয়ে ছোট্ট একটি পরিবার ছিল আমাদের। ভাইয়া ছিল আমার থেকে বড়। 3 বছর আগে তার বিয়ে হয়, প্রেমের বিয়ে। প্রথম প্রথম ভাবি আমাদের সাথে ভালো ব্যবহারই করলেও বিয়ের কয়েক মাস পর আমাদের সাথে রুডলি ব্যবহার করতে থাকে। বাসার কাজ নিজে কিছুই করতো না, কিন্তু আমার মাকে খাটিয়ে খাটিয়ে সব কাজ করাতো। আমার বাবা ছিলেন তখন প্যারালাইজড রোগী। বিছানায় তার সকাল বিকাল রাত কাটতো। আমি চলে যেতাম ভার্সিটিতে আর ভাইয়া থাকতো অফিসে। তাই এই সুযোগে আমার মাকে ইচ্ছে মতো খাটাতো। তার ধারণা তার স্বামীর টাকাতে আমরা খাচ্ছি পড়ছি, তাই সে ফ্রিতে আমাদের খাওয়াবে না। সেই কারণেই মাকে দিয়ে বাড়ির সব কাজ করায়। মাও আমার ছিল খুবই সরল সহজ, তাই তো কোনো কিছুর প্রতিবাদ না করে দিনের পর দিন ছেলের বউয়ের কথা মান্য করত। মায়ের কাজ করার মাঝেও একটা স্বার্থ ছিল, সেটা ছিল বাবার ঔষধের টাকা। ভাবি সাফ সাফ বলে দিয়েছিলেন সে যদি বাড়ির কাজ না করে তাহলে বাবার ঔষধের টাকা সে দিবে না। এমন কোনো কিছু করবে যেন সংসারে অশান্তি আসে আর বাবার ওষুধের টাকা দেওয়া বন্ধ করে দিবে। ভাবির এরূপ কথা শুনে মা খুবই ভয় পেয়ে গিয়েছিলেন, তাই বিনা বাক্যে ভাবি যা বলতো তাই করত। একদিন বাবা কিভাবে যেন বুঝে গিয়েছিল ভাবি মায়ের সাথে খারাপ আচরণ করে আর কাজের জন্য অত্যাচার করে। সেদিন
বাবা ভাবিকে অনেক কথা শুনিয়ে দিয়েছিল, কিন্তু ভাবি বাবার সামনে কোনো কথা না বললেও রাতে যখন ভাই অফিস থেকে বাসায় আসে তখন মা আর বাবার নামে অনেক মিথ্যা কথা বলে। এটাও বলে যে মা নাকি তাকে সারা দিন কাজ করায়, ভালোভাবে কাজ না করতে পারলে তাকে মারেও। এসব কথা ভাই প্রথমে বিশ্বাস করতো না, ভাবিকে উল্টো বোঝাতো। কিন্তু কয়েকদিন পর ভাইয়ের ব্যবহারেও পরিবর্তন দেখা দিচ্ছিল। সেও আমাদের সাথে চেঁচামেচি করত। নেমে আসে আমাদের ছোট্ট সংসারে অশান্তি। মা বাবার জন্য ভাইয়ের কাছ থেকে ওষুধের টাকা চাইতে গেলেও ভাবি অনেক কথা শুনিয়ে দিতেন, আর এমনভাবে বলতেন যে বাবাও শুনতে পেত। বাবা এসব সহ্য করতে না পেরে একদিন হার্ট অ্যাটাক করেন। সেদিনও ভাবির মন নরম হয়নি। মা সেদিন অনেক ভাবির কাছে আকুতি মিনতি করেছিলেন হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য, কিন্তু হাসপাতালে নিয়ে গেলে টাকা খরচ হবে দেখে ভাবি হাসপাতালে নিয়ে যাননি। বলেছিলেন একটু ব্যথা আছে, কিছুক্ষণ পরেই ঠিক হয়ে যাবে। কিন্তু বাবা আমার সেই ব্যথা সহ্য করতে না পেরে আমাদের ছেড়ে চলে যান। সেদিন মা প্রায় পাগল হয়ে গিয়েছিলেন বাবার জন্য। 1 ঘন্টা পর আমি জানতে পারি বাবা ইন্তেকাল করেছেন। মায়ের সাথে সাথে আমিও ভেঙে পড়েছিলাম, তবে অনুশোচনা ছিল না ভাবির। সে স্বাভাবিকভাবেই সবটা দেখে গিয়েছেন। তার ভাষ্য মতে যে মরার সে মরে যাবে, যে মরে গিয়েছে তার জন্য কান্নাকাটি করে কোনো লাভ নেই। সেদিন ভাইয়াও অনেক কেঁদেছিলেন। একসময় বাবাকে দাফন করা হয়। বাবার মৃত্যুতে একদম শান্ত হয়ে গিয়েছিলেন আমার মা। প্রায় রুমের মধ্যে বসে কাটিয়ে দিতেন সময়, কিন্তু তা ভাবির সহ্য হচ্ছিল না, কারণ মাকে দিয়ে কাজ করাতে পারছিল না। আবারও শুরু হয় ভাবির মিথ্যা অপবাদ। আমি আবারও ভাইয়ের কাছে মায়ের বিরুদ্ধে নালিশ করতে থাকি। ভাবি আবারও ভাইয়ের কাছে মায়ের বিরুদ্ধে নালিশ করতে থাকেন। একদিন আমি প্রতিবাদ করতে গিয়েছিলাম, কিন্তু বিনিময়ে আমি থাপ্পড় ছাড়া আর কিছুই পাইনি। ভাইয়া প্রতিদিন অশান্তি সহ্য করতে না পেরে একদিন বলে দিলেন আমরা যেন এই ঘর থেকে বের হয়ে যাই। তিনি আমাদের ভরণ পোষণ আর চালাতে পারবেন না। সেদিন মা ভাইয়াকে জড়িয়ে ধরে হাউ মাউ করে কান্না করেছিলেন। বলেছিলেন আমাদেরকে যেন ঘর থেকে বের না করে দেয়, কারণ আশ্রয় নেওয়ার মতো আমাদের কোনো জায়গাই ছিল না। ভাইয়ার মন গলেনি। আমাদের ঘর থেকে বের করে দিয়ে সে শান্তি পেয়েছিল। সেদিন মাকে নিয়ে আমি অনেক অসহায় হয়ে পড়েছিলাম। আত্মীয়দের কাছে অনেক আশ্রয় চেয়েছিলাম, কিন্তু সবাই কোনো না কোনো বাহানা দিয়ে আমাদেরকে তাড়িয়ে দিয়েছেন। রাতের অন্ধকারে মাকে নিয়ে রাস্তায় হেঁটে বেড়াচ্ছিলাম নির্দিষ্ট কোনো আশ্রয়ের জন্য, কিন্তু ভাগ্য সেদিন আমাদের সহায় হয়নি। আশ্রয়ের জন্য কোনো জায়গাও পাইনি। এক সময় হাল ছেড়ে মা মেয়ে মিলে রাস্তার ফুটপাতে বসেছিলাম। দুজনেই কান্না করছিলাম। কান্না থেমেছিল স্যারকে দেখে। আমরা এখানেও কেন কান্না করছিলাম জিজ্ঞাসা করতেই স্যারকে আমি সব কথা খুলে বলি। আমার সব কথা শুনে স্যার সেদিন আমাদেরকে নিজের ফ্ল্যাটে থাকার আশ্রয় দেন। সেদিন স্যারকে ফেরেশতা বলা ছাড়া আর কোনো কিছুই মাথায় আসছিল না আমার। ফেরেশতার মতো আমাদের জীবনে এসে আমাদের জীবনটাকেই রঙিন করে দিয়েছিলেন। তারপর আমাকে এখানে কাজের জন্য অফার করলে আমি আর দ্বিমত করি না, কারণ কাজ আমারও প্রয়োজন ছিল। নিজের পড়াশোনাটা আর কাজ দুটোই চালিয়ে যেতে থাকি। থেমে গেল জেরিন। জেরিনের কথা শুনে হুড়ের চোখ বেয়ে পানি পড়ছে। কারোর কষ্ট তার সহ্য হয় না। এই 2 দিন ধরে নিজের কষ্টের কথা ভাবতে তার খুব কান্না পাচ্ছিল, এবং কি সে কান্নাও করেছে, কিন্তু এখন জেরিনের কথা শুনে আরও বেশি কান্না পাচ্ছে। হুরকে এইভাবে কান্না করতে দেখে হাসল জেরিন। নিজের নেত্রকোনায় জমে থাকা জল মুছে বলল, হয়েছে, আর কেঁদো না। অতীতে কি হয়েছে তা বর্তমানে ভাবলে কখনো তুমি ভবিষ্যৎ বানাতে পারবে না। আমি যদি অতীতকে আঁকড়ে ধরে বেঁচে থাকতাম তাহলে কখনো এই পর্যন্ত আসতে পারতাম না।
নিজেকে এবং নিজের মাকে জীবিত রাখতে পারতাম না। তাই আমি তোমায় এটাই সাজেস্ট করব, অতীতে যা হয়েছে ভুলে যাও। তুমি শত কান্নাকাটি করলেও তোমার বাবা মা ফিরে পাবে না তার আদর ভালোবাসা। কিন্তু এখন যদি অতীতের কথা ভুলে বর্তমানকে এগিয়ে নিয়ে যেতে পারো, তাহলে ভবিষ্যতে তোমার সুখময় হবে। তুমি এখনো অনেক ছোট, দুনিয়ার অনেক কিছু দেখা বাকি আছে তোমাকে অনেক বড় হতে হবে, নিজের পায়ে দাঁড়াতে হবে। তাই অতীতকে আঁকড়ে না ধরে ভবিষ্যতের কথা ভাবো। চোখ থেকে পানি পড়লেও জেরিনের প্রথম থেকে শেষ অবধি সব কথাই হুর মনোযোগ দিয়ে শুনল। জেরিনের কথা হুরের মাঝে কিছুটা প্রভাব ফেলেছে, মনোবল অনেকটা বেড়ে গিয়েছে হুরের। আসলেই তো লাইফে অনেক কিছু তার ফেস করা বাকি। অন্যরা তো সবসময় হুরকে সাহায্য করবে না, একদিন না একদিন হুরকে নিজের সবটা একা সামলাতে শিখতে হবে। তাই এখন থেকে এই প্রয়াস চালাতে হবে। জেরিন হুরকে ভাবুক হয়ে থাকতে দেখে বুঝলো হুরের মনে কি চলছে। হুরের ধ্যান অন্যদিকে নেওয়ার জন্য সে নিজের মায়ের সাথে করা ফাজলামোর কথা বলতে শুরু করলো। জেরিনের কথা শুনে কান্না থামিয়ে আবারও খিলখিল করে হাসতে লাগলো হুর। কথা বলতে বলতে একসময় ঘুমিয়ে পড়ল সে। হুরকে ঘুমিয়ে পড়তে দেখে জেরিন রুমের বাতি বন্ধ করে দরজা চাপিয়ে চলে গেল। পরদিন হুর একটু লেট করে ঘুম থেকে ওঠায় রুদ্ধের দর্শন পায়নি। এতে একটু মন খারাপ হলো হুরের। সে আজ রুদ্ধের সাথে জরুরি কিছু কথা বলতে চেয়েছিল। পায়ের ব্যথা অনেকটা কমে গিয়েছে, এখন একা একা হাঁটতে পারে সে। সকাল গড়িয়ে সন্ধ্যা এবং সন্ধ্যা গড়িয়ে রাত চলে আসলো, তবে রুদ্ধের মোলাকাত পাচ্ছে না হুর। ডাইনিং টেবিলে গালে হাত দিয়ে ঠোঁট উল্টে ঘড়ির দিকে তাকিয়ে আছে। রাত বাজে 9:30, কিন্তু রুদ্ধের এখনো কোনো খোঁজ খবর নেই। ক্ষুধায় পেট চুচু করছে তার, কিন্তু এই দুঃখটা বলার মতো সাথী কাউকে পাচ্ছে না। ও হ্যাঁ, সাথী আছে তো, জেরিনই একমাত্র তার কথা বলার সাথী। জেরিনের সাথে সে সব কথা শেয়ার করে, তাই এই কথাও না হয় সে শেয়ার করলো। চোখ ঘুরিয়ে রান্নাঘরের দিকে তাকালেই দেখলো জেরিন তার কাছেই আসছে। হুর জেরিনকে দেখে ঠোঁট উল্টিয়ে বলল, আপু, স্যার আসছে না কেন? সে কখন থেকে ওয়েট করছি, ক্ষুধায় আমার পেট চুচু করছে। এখন খাবার খেতে না পারলে নির্ঘাত আমি বেহুশ হয়ে যাব। হুরের কথা বলার ধরন দেখে ফিক করে হেসে দিল জেরিন। হাসি নিয়ন্ত্রণে এনে বলল, তোমাকে তো আমি বলেছি খেয়ে নিতে, কিন্তু তুমি তো খাচ্ছ না। স্যারের কোনো সঠিক সময় নেই বাসায় আসার, তাই তার জন্য আর অপেক্ষা না করে চুপচাপ খেয়ে নাও। হুর অসহায় ফেস বানিয়ে পুনরায় কিছু বলতে যাবে, তার আগেই দরজা থেকে রুদ্ধকে আসতে দেখল। রুদ্ধ হুর আর জেরিনকে একত্রে দেখে ভ্রু কুচকালো। জেরিন রুদ্ধকে দেখে চলে গেল রান্নাঘরে রুদ্রের খাবার গরম করার জন্য। রুদ্ধ কিছুটা সময় নিয়ে হুরকে দেখে। হুর ফ্যালফ্যাল নয়নে রুদ্ধের দিকে তাকিয়ে আছে। মাঝারি সাইজের চোখ, চোখের পাপড়ি স্বাভাবিকের তুলনায় বেশ ঘন। গালের দুপাশে চাপদাড়ির মতো ছোট ছোট দাড়ি থাকলেও থুতনিতে একটু বড়ই দাড়ি রেখেছে। কালো আর লাল মিশ্রণ একত্র করলে যে রংটা বের হয় তেমনই রং রুদ্ধের ঠোঁট। দেখতে খুবই আকর্ষণীয় লাগছে। গায়ের রংটা হুবহু হুরের মতো, সাদা ফকফকা। এতদিন হুর রুদ্ধকে ভালোভাবে পর্যবেক্ষণ করেনি, কারণ রুদ্ধের দিকে তাকাতে তার ভয় করত, ভীষণ ভয় করত। আর চোখে একটা মানুষকে কতক্ষণ পর্যবেক্ষণ করা যায়? হুর পারেনি রুদ্ধকে ভালোভাবে দেখতে, তাই এখন রুদ্ধকে দেখে সে স্তম্ভিত হয়ে দেখছে। হুরের এমন চাউনি দিকে কুচকানো ভ্রু আরও কুচকে এলো। তবে হুরকে কোনো কিছু না বলে দ্রুত পা ফেলে চলে গেল নিজের রুমে। ফ্রেশ হয়ে নিচে এসে দেখে ডাইনিং টেবিলে এখনও হুর গালে হাত দিয়ে বসে আছে। রুদ্ধ তার সামনে বসে একটু একটু করে খাবার প্লেটে নিতে লাগলো। নড়ে চড়ে বসলো হুর। অনেক কিছু বলতে চাইছে, কিন্তু মুখ দিয়ে যেন কোনো কথাই বের হচ্ছে না। হুরের খুব করে ইচ্ছে করছে তার কণ্ঠনালীকে বকে দিতে। প্রয়োজনের সময় কণ্ঠনালী তার সহায়তা করে না। নিজের কণ্ঠনালীর সাথে অনেক যুদ্ধ করার পরও যখন দেখলো কণ্ঠনালীর দ্বারা কোনো শব্দ বের হচ্ছে না, তখন চুপচাপ খাবার খেতে লাগলো। খাবার খাওয়া অবস্থাতেও ভাবতে লাগলো কিভাবে কোত্থেকে রুদ্ধের সাথে কথা বলা শুরু করবে। কষ্ট করতে হলো না হুরের। তার আগেই রুদ্ধ জিজ্ঞেস করে, কি বলতে চাচ্ছ? আবারও সেই কঠিন গলার স্বর। এতক্ষণ হুর নিজেকে উৎসাহিত করছিল রুদ্ধের সাথে কথা বলার জন্য, কিন্তু রুদ্ধের বলা কথা শুনে তার উৎসাহকে মাটি চাপা দিতে হলো। মাথা উঠিয়ে রুদ্ধের দিকে টুকুর টুকুর চোখে তাকিয়ে রইল। আবারও বিরক্ত হলো রুদ্ধ। বিরক্তিতে চ জাতীয় শব্দ উচ্চারণ করলো। এতে ভাবান্তর হলো না হুরের। সে আগের নেই টুকুর টুকুর করে রুদ্ধের দিকে তাকিয়ে আছে। হাত মোট করে টেবিলের ওপরে বাড়ি মারতেই কেঁপে ওঠে হুর।
রোদ্রের দিক থেকে চোখ সরিয়ে অন্য পাশে কিছুক্ষণ তাকিয়ে থেকে লম্বা একটা নিঃশ্বাস ছেড়ে পুনরায় রুদ্রের দিকে তাকিয়ে বলে, আমি কিছু বলতে চাই আপনাকে। রুদ্র ভ্রুকুচকে জিজ্ঞাসা দৃষ্টিতে তাকিয়ে আছে হুরের দিকে। হুর সেটা বুঝে আবারও বলল, আমি নিজে পড়াশোনা শুরু করতে চাই, নিজের পায়ে দাঁড়াতে চাই। এমনিতেই জীবনে অনেক কিছু হারিয়েছি আমি। এখন আমার পুরোপুরি ফোকাস বর্তমান আর ভবিষ্যতের জন্য। আমি কাল রেডি থেকো, আমি তোমায় কলেজে নিয়ে ভর্তি করিয়ে দিয়ে আসবো। হুরের কথা সম্পূর্ণ না হতে রুদ্ধ বলে উঠল। রুদ্ধ আর কোনো কিছু না বলে নিজের খাবারের দিকে মনোযোগ দিল। পুরোপুরিভাবে কথা বন্ধ হয়ে গেল হুরের। আর কি বলা উচিত ভেবে পাচ্ছে না হুর। না, বলার মতো আর কিছু নেই, তাই আপাতত মুখ বন্ধ রাখাই শ্রেয় মনে করছে। রুদ্ধ জগিং করে এসে জেরিনকে বলল হুরকে বলতে রেডি হয়ে নিতে। নাস্তা শেষে সে হুরকে নিয়ে কলেজে তাকে ভর্তি করাতে নিয়ে যাবে। জেরিন রুদ্ধের কথা মান্য করেও চলে গেল ওপরে। হুরের রুমে প্রবেশ করতেই দেখলো হুর সবেমাত্র ঘুম থেকে উঠে বিছানায় গোল হয়ে বসে আছে। জেরিন বিছানার কাছে গিয়ে বলল, এখন ওঠো, আর কত ঘুমাবে? স্যার বলেছে তোমাকে রেডি হয়ে নিচে যেতে। কলেজে নাকি নিয়ে যাবে ভর্তি করানোর জন্য। টনক নড়ে হুরের। আসলেই তো আজ রুদ্ধ বলেছিল তাকে কলেজে ভর্তি করাতে নিয়ে যাবে। এ কথা একদমই ভুলে গিয়েছে হুর। চটজলদি বিছানা ছেড়ে উঠে দৌড়ে চলে যায় আলমারির কাছে। তাড়াহুড়ো এবং এক্সাইটমেন্টের জন্য ড্রেস চুজ করতে পারছে না হুর। এক একটা ভাঁজ করা ড্রেস নিচ্ছে আর এলোমেলো করে দেখছে, আবার এলোমেলোভাবে আলমারির ভেতরে ঢুকিয়ে রাখছে। হুরকে এমন করতে দেখে জেরিন জিজ্ঞেস করলো। হুর ড্রেস চুজ করতে করতে বলল, কি পরে কলেজে যাব তাই ভেবে পাচ্ছি না। আমার জন্মগতই একটা সমস্যা, কোনো জায়গায় যেতে হলে ড্রেস চুজ করতে পারি না। 1 ঘন্টা সময় লেগে যায় ড্রেস চুজ করতে। নিজের কপালে ঠাস করে এক বাড়ি মারল জেরিন। কপালে বাড়ি মারার শব্দে নিজের কাজ বিরত রেখে জেরিনের দিকে তাকিয়ে দেখলো জেরিন কপালে হাত দিয়ে আছে। হুর বলল, কি হলো আপু, কপালে হাত দিয়ে রেখেছো কেন? তুমি কি ব্যথা পেয়েছো? ওষুধ লাগিয়ে দিই আমি। জেরিন বাঁকা চোখে দূরের দিকে তাকিয়ে বলল, লাগবে না কোনো ওষুধ, ব্যথা লাগেনি আমার। তোমার কথা শুনে আমার কপাল চাপড়াতে মন চাচ্ছে। শুধু কপাল চাপড়াতে মন চাচ্ছে না, কপালকে 2 ভাগে বিভক্ত করতেও মন চাচ্ছে। সামান্য একটা ড্রেস চুজ করতে তোমার এত সময় লাগে? দেখি সরো, তোমাকে ড্রেস চুজ করতে হবে না, আমি করে দিচ্ছি। দেখা যাবে ড্রেস চুজ করার চক্করে স্যার রেগে গিয়ে তোমাকে কলেজেই নিয়ে যাবে না। তড়িঘড়ি করে বলল, না না আপু, এমন করে বলো না। আমার খুব শখ পড়ালেখা করার। এখন যদি স্যার রেগে গিয়ে আমাকে কলেজে না নিয়ে যায়, তাহলে পড়াশোনা আর এই জগতে করতে পারবো না। আমার খুব ইচ্ছে বড় হয়ে ডাক্তার হব। জেরিন কিছুক্ষণ হুরের দিকে তাকিয়ে থেকে আলমারির কাছে গিয়ে কালো কালার একটা জিন্স আর কালো সাদা মিশ্রণের একটি টপস বের করে হুরের হাতে দিল। হুর ড্রেসগুলোর দিকে একবার তাকিয়ে আবারও জেরিনের দিকে তাকালো। থমথমে গলায় প্রশ্ন করলো, এগুলো আমি পরবো? জেরিন তেরামো স্বরে বলল, আরে না, তুমি কেন পরবে? এই কাপড়গুলো তো আমি বের করেছি পাড়া প্রতিবেশীদের বিলানোর জন্য। শুধু শুধু আলমারিতে রেখে কি লাভ যদি নাই পরা হয়? হুর চেহারায় বোকা ভাব এনে বলল, সত্যি তুমি আমার কাপড় পাড়া প্রতিবেশীদের বিলিয়ে দেবে? আবারও কপাল চাপড়াতে ইচ্ছে করলো জেরিনের। এই মেয়েটা তো বোকা কেন? মজা করে বলা কথাগুলো কি বুঝতে পারে না? মনে মনে বোকা মেয়ে বলে জেরিন হুরকে বলে, না, তোমার কাপড় চোপড় আমি কাউকে দেব না। এসব কাপড় আমি তোমার জন্যই বের করেছি। এখন বেশি কথা না বলে যাও রেডি হতে। হুর ঠোঁট উল্টে বলে, কিন্তু আমি তো এর আগে কখনো এসব কাপড় পরিনি। জেরিন এবার কিছুটা সিরিয়াস ভঙ্গিতে বলল, দেখো হুর, আমাদের জীবনে অনেক কিছুই অপ্রত্যাশিতভাবে ঘটে যায়। আগে তুমি গ্রামে ছিলে, তখন না হয় মানতাম তুমি এসব পড়তে না। কিন্তু তুমি এখন শহরে বসবাস করছো। শহরে বসবাস করতে হলে নিজের মধ্যে একটু উন্নতি আনতে হবে। আজকাল শহরের ছেলেরা গ্রাম্য কোনো মেয়েকে দেখলে তাদের গেও বলে আখ্যায়িত করে। তাই নিজের মধ্যে কিছুটা পরিবর্তন আনো। আর আমি তো তোমাকে ছেঁড়া ফাটা কোনো কিছু করতে দিইনি, তাহলে তো অস্বস্তি কেন? হুর কিছুক্ষণ ঠোঁট ফুলিয়ে জেরিনের দেওয়া কাপড় নিয়ে চলে গেল ওয়াশরুমে। জেরিন চলে আসলো রান্নাঘরে। ডাইনিং টেবিলে রুদ্ধ সবেমাত্র বসেছিল চেয়ারে, কিন্তু হঠাৎ করেই তার চোখ যায় সিঁড়ির কাছে। হুর স্কার্ফ ঠিক করতে করতে নিচে নেমে আসছে। এই 2 দিনে রুদ্ধ হুরকে দেখেনি 3 পিসের বাইরে কিছু পরতে দেখে, তাই হুরকে ওয়েস্টার্ন ড্রেস পরতে দেখে অবাক হলো।
থ্রি পিসে কিছুটা বড় লাগলেও জিন্স আর টপসে বাচ্চা লাগছে। বেশি সময় তাকালো না সে, চোখ নামিয়ে নিজের কাজে মন দিল রুদ্ধ। ওর ডাইনিং টেবিলের কাছে এসে দেখলো জেরিন টেবিলে খাবার রাখছে। ওর জেরিনের কাছে এসে দুই সাইডে টপস ধরে গোল গোল ঘুরে জিজ্ঞেস করলো, আমাকে কেমন লাগছে আব্বু? নিজের কাছ থেকে মনোযোগ সরিয়ে হুরের দিকে তাকালো জেরিন। হুরকে ভালোভাবে পর্যবেক্ষণ করে স্মিথ হেসে বলল, সুন্দর লাগছে। এমনিতেই তো আপনি অনেক পিচ্ছি, এই ড্রেসে আরো আপনাই পিচ্ছি লাগছে, একদমই পুতুলের মতো। প্রশংসা করে কিছুটা লজ্জা পেল হুর, কিন্তু জেরিনের ছোটবেলায় খেপেও গেল। প্রতিবাদী স্বরে বলল, আমার একদম পিচ্ছি বলবে না আপু, আমি মোটেও পিচ্ছি না। আমার বয়স এখন 18। কোন দিক থেকে আমাকে পিচ্ছি মনে হয়?